এই পর্বে আমরা ইজি ফিজিক্স বই থেকে দিনাজপুর বোর্ড 2025-এর সৃজনশীল প্রশ্নের সমাধান করব। যারা ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করেনি তারা এখনই বইটি সংগ্রহ করে ফেলো। তো আমরা প্রথম প্রশ্নটা একটু খেয়াল করি, ভেক্টর রাশি কাকে বলে? ভেক্টর রাশি এবং স্কেলার রাশি, স্কেলার রাশির ব্যাপারটা যদি বুঝি, যে রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানেই যথেষ্ট তাদেরকে আমরা স্কেলার রাশি বলি। যেমন ধরো কোনো একটা কিছুর ভর পরিমাপ করতে হয়, ভর ধরো 10 কেজি। এই ক্ষেত্রে তোমাকে দেখতে হবে না এটা কি পূর্ব দিকের 10 কেজি নাকি দক্ষিণ দিকের 10 কেজি, এটা কিন্তু তোমাকে দেখতে হবে না। এই যে শুধুমাত্র মান দিয়েই রাশিটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, সুতরাং এটা হচ্ছে স্কেলার রাশি। কিন্তু যে রাশিকে মান ছাড়া দিকেরও প্রয়োজন হয় তাদেরকে আমরা বলি ভেক্টর রাশি। যেমন তুমি বল প্রয়োগ করেছো, কোন দিকে বল প্রয়োগ করেছো এটা কিন্তু নির্ভর করে বা এটার উপর কিন্তু অনেক কিছু ক্যালকুলেট করতে হয়। অর্থাৎ যেই রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশের জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন তাকে আমরা ভেক্টর রাশি বলি। তাহলে আমরা যদি সংজ্ঞাটা পড়ি, সংজ্ঞাটা হচ্ছে যে সব ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন তাদেরকে ভেক্টর রাশি বলা হয়। এরপর আসো খ এর প্রশ্নে, ঘড়ির পেন্ডুলামের গতি, পর্যাবৃত্ত গতি এবং স্পন্দন গতি ব্যাখ্যা করো। পেন্ডুলামের গতি বলতে বোঝানো হয় ঘড়ির নিচে, দেয়াল ঘড়ির নিচে এরকম একটা দোলনার মতো অংশ দুলতে থাকে, এইটাকে বলা হয় পেন্ডুলাম। তো এই পেন্ডুলামের যে গতি, এটাকে পর্যাবৃত্ত গতি এবং স্পন্দন গতি দুটোই বলা হয়। কেন দুটোই বলা হয় সেটা আমরা একটু বুঝবো। বুঝার জন্য আমাদের একটু পর্যাবৃত্ত গতি সম্পর্কে ধারণা নিতে হবে এবং স্পন্দন গতি সম্পর্কে একটু ধারণা নিতে হবে। খেয়াল করো, যদি কোনো একটা কণার গতিপথ এরকম হয় যে গতিপথে একটা নির্দিষ্ট বিন্দুকে সে নির্দিষ্ট সময় পরপর বারবার একই দিক থেকে অতিক্রম করে, তখন তাকে আমরা বলবো হচ্ছে পর্যাবৃত্ত গতি। যেমন ধরো একটা ঘড়ির কাঁটার গতি, সেকেন্ডের যে কাঁটাটা আছে বারবার দেখো 11 এর দিক থেকে এসে 12কে অতিক্রম করে, তার মানে বারবার সে একই দিক থেকে অতিক্রম করছে এবং প্রতিবার অতিক্রমের সময় কিন্তু সে একই সময় নেয়। প্রথমবার অতিক্রমের সময় 60 সেকেন্ড নেয়, দ্বিতীয়বার কিন্তু হচ্ছে 50 সেকেন্ড নেয়, ব্যাপারটা এরকম না। দ্বিতীয়বার অতিক্রমের সময়ও কিন্তু সে 60 সেকেন্ড নেয়। যেহেতু সে প্রতিবার একই সময় নেয় এবং প্রতিবার একই দিক থেকে অতিক্রম করে, সুতরাং এটাকে আমরা বলতে পারি হচ্ছে পর্যাবৃত্ত গতি। খেয়াল করো, এখানে কিন্তু ডিরেকশন নাই যে এটাকে বৃত্তাকার হইতে হবে নাকি উপবৃত্তাকার হইতে হবে। যেরকমই হোক, আমার শর্তটা হচ্ছে একটা বিন্দুকে একই সময় পর পর একই দিক থেকে অতিক্রম করতে হয়। যদি এই তিনটা জিনিস ফুলফিল করে তখনই তাকে আমরা বলবো হচ্ছে পর্যাবৃত্ত গতি। এটা যদি এরকমও হয় যে ধরো এরকম চ্যাপ্টা আকৃতির বৃত্ত হয়, তখনও কিন্তু সে যদি এই যে বিন্দুটাকে বারবার একই সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে, তাকেও কিন্তু আমরা কি বলবো? পর্যাবৃত্ত গতি বলবো। এবারে আসো স্পন্দন গতির ক্ষেত্রে। স্পন্দন গতির ক্ষেত্রে বিষয়টা হচ্ছে পর্যায়কালের অর্ধেক সময় যদি সে একদিকে, বাকি অর্ধেক সময় যদি পূর্বগতির বিপরীত দিকে থাকে, তখন তাকে আমরা বলবো হচ্ছে স্পন্দন গতি। অর্থাৎ এখান থেকে এখানে যেতে তার 4 সেকেন্ড সময় লাগে। এই 4 সেকেন্ডের মধ্যে সে 2 সেকেন্ড এই দিকে চলে আর 2 সেকেন্ড এই দিকে চলে, তার এই গতিটাকে আমরা বলবো হচ্ছে স্পন্দন গতি। এখন এই স্পন্দন গতির দুইটা পোর্শন, ধরো এই বিন্দুটা উপরের পোর্শনের ক্ষেত্রে, অর্থাৎ এদিক থেকে এইদিকে যাওয়ার সময় একটা বিন্দু আমরা সিলেক্ট করেছি। যখন এই বিন্দুটাকে সে বারবার এদিক থেকে অতিক্রম করে এবং প্রতিবার একই সময় নেয়, সুতরাং এটাকে কিন্তু আমরা পর্যাবৃত্ত গতি বলবো। কেন? একই দিক থেকে অতিক্রম করছে, একই বিন্দুকে অতিক্রম করছে এবং প্রতিবার একই সময় নিচ্ছে, সুতরাং এটাকে আমরা কি বলবো? পর্যাবৃত্ত গতিও বলবো। তাহলে এটাকে আমরা দেখতে পাচ্ছি, আমরা স্পন্দন গতি যেমন বলতে পারি, পর্যাবৃত্ত গতিও বলতে পারি। তার মানে ঘড়ির কাঁটার যে পেন্ডুলামের গতি, সেটাকে আমরা পর্যাবৃত্ত গতিও বলতে পারি, স্পন্দন গতিও বলতে পারি। এখন আমরা যদি বইয়ের ব্যাখ্যাটা একটু খেয়াল করি, বইয়ের ব্যাখ্যায় আমরা কি লিখেছি? যদি কোনো বস্তু তার গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তবে ওই গতিকে পর্যাবৃত্ত গতি বলে। অর্থাৎ পর্যাবৃত্ত গতির ডেফিনেশন দেওয়া হয়েছে, ঘড়ির পেন্ডুলামের গতি পর্যাবৃত্ত গতি, কেননা একটি নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে এবং এই যেহেতু হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, সুতরাং এটা অবশ্যই কি? পর্যাবৃত্ত গতি। এবার দেখাইতে হবে যে ঘড়ির কাঁটার যে গতিটা আছে সেটা স্পন্দন গতিও বটে। স্পন্দন গতির ক্ষেত্রে কি হবে? পর্যায়কালের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে গতিশীল থাকবে। পর্যাবৃত্ত গতি সম্পূর্ণ কোনো বস্তু পর্যায়কালের অর্ধেক সময় কোনো একদিকে এবং বাকি অর্ধেক সময় পূর্বগতির বিপরীত দিকে চলে, তাহলে তা স্পন্দন গতি। ঘড়ির পেন্ডুলাম তার পর্যায়কালের অর্ধেক সময় যেদিকে চলে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে, তাই এর গতি স্পন্দন গতিও। অর্থাৎ ঘড়ির কাঁটার পেন্ডুলামের গতি পর্যাবৃত্ত গতি এবং স্পন্দন গতি। যেহেতু ঘড়ির কাঁটার পেন্ডুলাম হচ্ছে এইভাবে দুলতে থাকে, সুতরাং সে পর্যায়কালের অর্ধেক সময় একদিকে চলতেছে, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে চলতেছে, সুতরাং এটা কি? স্পন্দন গতিও বটে। অর্থাৎ ঘড়ির কাঁটার পেন্ডুলামের গতি পর্যাবৃত্ত গতি এবং স্পন্দন গতিও বটে।
আসো গ নাম্বার প্রশ্নে কি বলেছে। গ নাম্বার প্রশ্নে বলেছে সাব্বিরের মন্দন নির্ণয় করো। এখন সাব্বিরের ক্ষেত্রে কি বলা হয়েছে, সাব্বিরের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব হচ্ছে 1.8 কিলোমিটার। 1.8 কিলোমিটার মানে হচ্ছে 1800 মিটার। কিলোমিটারকে মিটার নিতে হলে 1000 দ্বারা গুণ করতে হয়, আর 1000 দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি কত, 1800 মিটার। সে সাইকেলে বিদ্যালয় যাওয়ার সময় প্রথম 30 সেকেন্ড সমত্বরণে চলে 12 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে। অর্থাৎ প্রথম 30 সেকেন্ড সে সমত্বরণে চলে এবং বাড়ি থেকে অবশ্যই স্থির অবস্থায় চলা শুরু করে। তার মানে সেই স্থির অবস্থা থেকে 30 সেকেন্ড সমত্বরণে চলে 12 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে। পরবর্তী 1.5 কিলোমিটার সমবেগে চলে। খেয়াল করি, পরবর্তী 1.5 কিলোমিটার সে সমবেগে চলে এবং শেষ 20 সেকেন্ড সে মন্দনে চলে। অর্থাৎ শেষ যে 20 সেকেন্ড আছে সেই 20 সেকেন্ডটা হচ্ছে সে কিভাবে চলতেছে, মন্দনে চলছে। প্রশ্ন হচ্ছে সাব্বিরের মন্দন নির্ণয় করো, অর্থাৎ সে কত মন্দনে চলেছিল। এখন খেয়াল করি আমরা একটা জিনিস, সে 30 সেকেন্ড সমত্বরণে চলার পর হচ্ছে 12 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে। তার মানে সে কত সমবেগে চলে, 30 সেকেন্ড পরে যে বেগটা লাভ করে সেই সমবেগে চলে, কারণ 30 সেকেন্ড পরে সে সমবেগে চলছে। তার মানে 30 সেকেন্ড পরে যে বেগটা লাভ করবে সেই সমবেগে চলবে। 30 সেকেন্ড পরে তার বেগ কত, 12 মিটার পার সেকেন্ড, তাহলে সে 12 মিটার পার সেকেন্ড সমবেগে চলে। এই সমবেগে চলার পরে কিন্তু সে মন্দনে চলে। তাহলে মন্দনে চলার সময় আদিবেগ কত, সে সমবেগের বেগটাই হচ্ছে মন্দনের ক্ষেত্রে আদিবেগ। সমবেগটা আমরা বলেছি 12 মিটার পার সেকেন্ড, তার মানে মন্দনের ক্ষেত্রে আদিবেগটা হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। এবং সে কি হয়, স্থির হয়, অর্থাৎ থেমে যায়। সে কি হয়, স্থির হয় অর্থাৎ থেমে যায়। এবং এই ক্ষেত্রে সময়টা কত লেগেছে, 20 সেকেন্ড। তাহলে আমরা যদি ডেটাগুলো বসিয়ে আমরা ক্যালকুলেশন করি যে তার আদিবেগটা হচ্ছে 12 মিটার পার সেকেন্ড এবং সে থেমে যাচ্ছে, তার মানে শেষ বেগটা হচ্ছে 0। আর এক্ষেত্রে ত্বরণটা কত, ত্বরণটা আমাদের কাছে বের করতে হবে। আমাদের কাছে সময়টা বলেছে যে শেষ কত সময়, 20 সেকেন্ড হচ্ছে মন্দনে চলে, তাহলে সময়টা হচ্ছে 20 সেকেন্ড। আমাদের উদ্দেশ্য এ বের করা। তাহলে আমরা জানি ভি সমান ইউ প্লাস এটি, এখান থেকে এ সমান আমরা লিখতে পারি হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। এই যে ইউটা এই পাশে চলে আসছে, তাহলে ভি মাইনাস ইউ আর টিটা ডিভাইড হয়ে যাবে। এখন ভি এর মানটা কত, 0, ইউ এর মানটা কত, 12, টি এর মান কত, 20। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে এ সমান পাচ্ছি হচ্ছে 0.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই মাইনাস দ্বারা বোঝানো হচ্ছে এটা মন্দন, অর্থাৎ ঋণাত্মক ত্বরণ মানে হচ্ছে মন্দন। তো যখন আমরা মন্দন লিখব তখন কিন্তু আমাকে আলাদা আর মাইনাস উল্লেখ করতে হবে না, অর্থাৎ মন্দন হবে 0.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে চলো বইয়ের ব্যাখ্যাটা আমরা একটু দেখি বা বইয়ে কিভাবে করেছি। এই যে দেখো, যেহেতু সাব্বির সর্বশেষ 12 মিটার পার সেকেন্ড সমবেগে চলে এবং 20 সেকেন্ড মন্দনে যাওয়ার পর স্থির হয়, তাহলে আমরা লিখতে পারি আদিবেগ হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, কারণ সমবেগে চলার পরে কিন্তু মন্দনে চলে। তাহলে সমবেগের ক্ষেত্রে যে বেগটা, মন্দনের ক্ষেত্রে সেটা আদিবেগ হবে, তাই আদিবেগ 12 মিটার পার সেকেন্ড। এবং যেহেতু স্থির হয় তাহলে শেষ বেগটা হচ্ছে 0, সময় লাগে 20 সেকেন্ড। তাহলে এ সমান হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। ভি এর মান হচ্ছে 0, ইউ এর মান হচ্ছে 12 আর টি এর মান হচ্ছে 20, তাহলে কত, মাইনাস 0.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সুতরাং সাব্বিরের মন্দন হচ্ছে 0.6। খেয়াল করো, মন্দন লেখার পরে কিন্তু আমার এখানে আর মাইনাসটা দিতে হয়নি, যদি মাইনাসটা দাও নাম্বার কিন্তু কাটা যাবে। এবারে আসো সর্বশেষ প্রশ্ন, সাব্বিরের বিদ্যালয়ে পৌঁছেছিল কি? সাব্বির বিদ্যালয়ে পৌঁছেছিল কি? তো সাব্বিরের বিদ্যালয়ের দূরত্ব কত, 1.8 কিলোমিটার। 1.8 কিলোমিটারের মধ্যে প্রথম 30 সেকেন্ড সে সমতরণে চলে আর শেষ 20 সেকেন্ড সে মন্দনে চলে, আর মাঝখানে 1.5 কিলোমিটার সে সমবেগে চলে। তাহলে প্রথম 30 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব আর শেষ 20 সেকেন্ডে যে অতিক্রান্ত দূরত্ব সেটা যদি আমরা বের করি, তার সাথে 1.5 কিলোমিটার যোগ করে যদি 1800 মিটার পাই বা 1.8 কিলোমিটার পাই, তাহলে সে বিদ্যালয়ে পৌঁছেছিল, আর না হলে বিদ্যালয়ে পৌঁছেনি। তার মানে আমাদেরকে হিসাব করতে হবে প্রথম 30 সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করেছে। তো প্রথম 30 সেকেন্ডের ক্ষেত্রে তার যে অতিক্রান্ত দূরত্ব S1 সেটা হচ্ছে ইউ প্লাস ভি বাই 2 হোল ইন্টু টি। বাড়ি থেকে যাত্রা শুরুর সময় তার আদিবেগ ছিল 0, আর ভি হচ্ছে তার শেষ বেগ। কত শেষ বেগ লাভ করেছিল, 12 মিটার পার সেকেন্ড। 2 আর কত সেকেন্ড চলেছিল, 30 সেকেন্ড চলেছিল, তাহলে হচ্ছে ইন্টু 30। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে হচ্ছে 6 3 6 18, অর্থাৎ 180 মিটার। তার মানে সে প্রথম 30 সেকেন্ডে 180 মিটার যায়। আর সর্বশেষ হচ্ছে শেষ 20 সেকেন্ডের ক্ষেত্রে তার যে অতিক্রান্ত দূরত্ব সেটাকেও সেম আমরা সূত্র ব্যবহার করতে পারি, ইউ প্লাস ভি বাই
টু হোল ইন্টু টি। এখন ইউ হচ্ছে আদিবেগ। কি বলেছিলাম? সমবেগের ক্ষেত্রে যেটা বেগ, শেষ অংশের মন্দনের ক্ষেত্রে সেটা আদিবেগ। তো সেই আদিবেগটা ছিল আমাদের কত? 12। আর সে যেহেতু থেমে যায় তাহলে শেষ বেগ 0। 2 ইন্টু টাইম, টাইম হচ্ছে কত সেকেন্ড? 20 সেকেন্ড। তাহলে এখান থেকে হচ্ছে 6, 6 দুগুণে হচ্ছে 12, 120 মিটার। তাহলে তার টোটাল দূরত্বটা কত সেটা আমরা একটু যোগ করে দেখি। খেয়াল করো, প্রথম 30 সেকেন্ডে সে 180 মিটার যায়, পরে হচ্ছে সে 1.5 কিলোমিটার সমবেগে যায়। 1.5 কিলোমিটার মানে হচ্ছে 1500 মিটার। এরপরে হচ্ছে 120 মিটার যায়। তাহলে তিনটা যোগ করলে আমরা কত পাচ্ছি? 180 প্লাস হচ্ছে 1500 প্লাস হচ্ছে 120, তার মানে হচ্ছে 1800 মিটার বা 1.8 কিলোমিটার। যেহেতু তার হচ্ছে টোটাল অতিক্রান্ত দূরত্ব 1.8 কিলোমিটার, যা তার বিদ্যালয়ের দূরত্ব, সুতরাং সে নির্দিষ্ট সময়ে বা সে বিদ্যালয়ে পৌঁছাতে পেরেছিল। আমাদের প্রশ্নে কিন্তু এটাই চেয়েছে, সাব্বির বিদ্যালয়ে পৌঁছেছিল কি? হ্যাঁ, সাব্বির বিদ্যালয়ে পৌঁছেছিল। এবার চলো আমরা বইয়ের ব্যাখ্যাটা একবার দেখে নিই। দেখো, সাব্বিরের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব হচ্ছে 1.8 কিলোমিটার, মানে হচ্ছে 1800 মিটার। প্রথম 30 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব S1 সমান ইউ প্লাস ভি বাই 2 হোল ইন্টু টি। ইউ এর মান 0, বাড়ি থেকে স্থির অবস্থা থেকে চলা শুরু করে, এবং ভি এর মান হচ্ছে 12 আর টি এর মান হচ্ছে 30, তাহলে 180 মিটার। এরপরে হচ্ছে 1500 মিটার হচ্ছে সে সমবেগে চলে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যে দূরত্বটা সেটা হচ্ছে 1500 মিটার। আর সর্বশেষ 20 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব এই যে S3 সমান ইউ প্লাস ভি বাই 2 হোল ইন্টু টি। ইউ হচ্ছে কি? সমবেগের ক্ষেত্রে যেটা বেগ সেটা হচ্ছে শেষ ক্ষেত্রে আদিবেগ, অর্থাৎ 12, ভি এর মান 0 ডিভাইডেড 2 ইন্টু টি হচ্ছে 20, 120, তিনটা যোগ করে দাও 1800 মিটার। অর্থাৎ তার বাড়ির থেকে বিদ্যালয়ের দূরত্ব এবং তার অতিক্রান্ত দূরত্ব সেম, সুতরাং সাব্বির বিদ্যালয়ে পৌঁছেছিল। এটাই হচ্ছে প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যারা ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি তারা অবশ্যই ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করে নেবে, কারণ তোমরা ভিডিও দেখার সাথে সাথে যদি তোমরা রিটেন ডকুমেন্টটা দেখে নাও তাহলে তোমার প্রিপারেশনটা ভালো হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।